এটা খুবই গুরুত্বপূর্ণ লাইভ, আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আমার জীবনের উপর ঝুঁকি আছে। আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, যারাই দেখতেছেন সবাই শেয়ার করে দেন, মানুষের এই জিনিসগুলো জানা উচিত। বাংলাদেশে এই জুলাইকে বিক্রি করে দিছে ছাত্র উপদেষ্টারা। সকল উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে। ছাত্র উপদেষ্টারা দুর্নীতির চ্যাম্পিয়ন, অ্যাবসোলুট পাওয়ার ছিল তাদের। যখন 5ই আগস্টের পরে কোনো সমন্বয়ক অথবা কেউ যখন যাইতো যে কোনো উপদেষ্টার সাথে কোনো অভিযোগ নিয়ে, কোনো সমস্যা নিয়ে, তাদেরকে বলা হইতো ওই যে ছাত্র উপদেষ্টা আছে, তাদেরকে গিয়ে বলো ছাত্র উপদেষ্টারা যদি অনুমতি দেয় তাহলে আমরা তাহলে দেখা করতে দিব। এরকম অ্যাবসোলুট দেশটা তাদের হাতে ছিল। জুলাই গণঅভ্যুত্থান ডক্টর ইউনূসের ভিত্তিকে ডক্টর ইউনূস বারবার বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে এই ছাত্র উপদেষ্টারা, অথবা এই জুলাই গণঅভ্যুত্থান যারা করেছে তারা। এই 2 জন ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরও তো কোনো ভিত্তি ছিল না, তারা জনগণের ভোটে যায় নাই। 100% এই ছাত্র উপদেষ্টাদের উপর ভিত্তি করে, এবং তাদের কাছে পুরো দেশটা ছিল, অ্যাবসোলুট পাওয়ার ছিল। ডিসি, ওসি, এসেনশিয়াল ড্রাগসের এমডি বসাও, পেট্রো বাংলার এমডি বসাও, 100 কোটি টাকা নাও, 200 কোটি টাকা নাও, অ্যাবসোলুট পাওয়ার তাদের হাতে ছিল। তারা অ্যাবসোলুটলি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, অ্যাবসোলুটলি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করছে। সকল প্রমাণ আছে, সকল প্রমাণ আছে। আমি ভয় পাই না। আমার জীবন নিয়ে হয়তো মানে আগে থেকেই তো আপনারা জানেন কিনা আমি জানি না, আমি অলরেডি বলেছি আমার বাসায় এগুলো সিসিটিভি ফুটেজ আছে। আমি মিথ্যা কথার রাজনীতির বিশ্বাস করি না। আমাকে মানুষ বলে যে মুনতাসির ভাই সততা দিয়ে রাজনীতি হবে না, সততা এবং দুর্নীতি করা ছাড়া রাজনীতি হবে না। আমি মুনতাসির মাহমুদ বলেছি যে আমি সততা দিয়েই করব এবং দুর্নীতি ছাড়াই করব, এবং রাজনীতি ছাড়বো না। আমি রাজনীতি করব এবং সততা এবং দুর্নীতি ছাড়াই করব, এবং আমি করে দেখাবো। মানুষের এই জিনিসগুলো জানা উচিত। আমি যদি কোনো ভুল করে থাকি আমার শাস্তি হোক, কিন্তু আমি যেসব প্রমাণ দিচ্ছি আজকে দেখাবো, আক্তারের সকল প্রমাণ আমি দেখাবো। কিন্তু আপনারা এটা শেয়ার করে দেন, মানুষ জানুক, মানুষ বুঝুক যে কে সত্যি কথা বলতেছে, কে মিথ্যা কথা বলতেছে। আমার সৎ সাহস আছে। যে কোনো উপদেষ্টা, ওই নাহিদ ইসলাম হোক আর আক্তার হোসেন হোক আর ওই যে উপদেষ্টা আসিফ মাহমুদ হোক আর মাহফুজ আলম হোক, সবার চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলার সৎ সাহস আমি মুনতাসির মাহমুদ রাখি। কারণ 5ই আগস্টের আগে বা পরে 1 টাকা দুর্নীতি, 1 টাকার অপকর্ম আমি মুনতাসির মাহমুদ করি নাই। সুতরাং আমার সেই সৎ সাহস আছে। তাদের চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারবো তারা সবগুলা দুর্নীতি করছে। এরপরে আমি স্পষ্ট প্রমাণ সহ এনসিপির যারা আছে সবাইকে আমি দেখিয়েছি যে এই উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব কি কি দুর্নীতি করেছে, কি কি অন্যায় করেছে, কি কি অপকর্ম করেছে, কল রেকর্ড সহ দেখিয়েছি। সে আমাকে, আমি নোয়াখালী অঞ্চলের প্রধান তত্ত্বাবধায়ক ছিলাম, নোয়াখালীর একটা জেলায় সে আমাকে কমিটি দিতে দেয় নাই। নাহিদ ইসলাম, নাম্বার দেখাচ্ছি না, সরাসরি নাহিদ ইসলাম থেকে শুরু করে টপ 30 জন নেতাকে আমি এই রেকর্ড পাঠাইছি প্রমাণ সহ। 1 মাসের বেশি হয়েছে, আমাকে অব্যাহতি দিছে, স্থায়ী বহিষ্কার করে দিছে। এটার কোনো ব্যবস্থা নেই। শুনে কি বলে গণতন্ত্র চোদাইতে না করছি নাকি? আসসালামু আলাইকুম মাহবুব ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি আপনাকে বলছি কমিটিতে আপনারা এখানে গণতন্ত্র চোদাইতে বলছি, আপনারা বলতে দিচ্ছেন, আপনারা আমার এটা গ্রুপে দিয়ে মতামত দিতে বলছে কে? ভাই আমার তো এটা নিয়ে বারবার ঝামেলার মধ্যে ফেলাইছে। আপনার কমিটি দেওয়া দরকার নেই, আপনার কোনো কমিটি দেওয়া দরকার নেই। আমি তো কমিটিতে সিফাতকে পাঠাইছিলাম। এটা পরে দিন, আমি সেটা পরে দিন। মাহবুব ভাই আপনি এভাবে কথা বললে হবে? আপনি কথাটা যাই হোক, মানে এটা একটা দেখালাম, ঠিক আছে, এটা একটা দেখালাম। এরকম অসংখ্য প্রমাণ আছে। ওকে, এবার আক্তারের ইস্যুতে আসতে হবে, যেহেতু আমরা অন্যান্য আরো অনেক ইস্যুতে চলে যাচ্ছি। সো মানে আমি আসলে যদি কথা বলি কথা শেষ হবে না। দেখেন, জাস্ট একটু 1 মিনিটে শেষ করি। আমি পুঙ্খানুভাবে যথাযথভাবে কারণ দর্শানো নোটিশে জবাব দিলাম, কেউ আমার সাথে যোগাযোগ করে না, মাহবুবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাকে নাহিদ ভাই 20 মিনিট কথা বলছিল ওই দিন রেড কিচেন্টে, আমি তখনও বসে আছি। পরের দিনও আমার 2 গেইটে আমার নিজস্ব ক্যাপাসিটিতে, আমি যেহেতু সততার পক্ষে অবস্থান নিয়েছিলাম রেড কিচেন সোসাইটিতে, 2 গেটে 200, 400 লোক ছিল। আমি চাইলে ওই দিনও আন্দোলন করতে পারি। নাহিদ ভাই আমাকে বললেন, মুনতাসির ভাই আমি বলতেছি আহ্বায়ক আপনি আন্দোলন করেন না, আমি বিষয়টা দেখবো, অব্যাহতি উঠানো হবে, সবকিছু আমি ন্যায়ের পক্ষে অবস্থান নিব। আমি নাহিদ ভাইয়ের কথার প্রতি সম্মান রেখে আমি ওখান থেকে চলে আসছি, সব লোকজনকে নিয়ে চলে আসছি। এরপরে উনি আর কল ধরে না। 1 মাস হয়ে গেছে উনি আর কল ধরে নাই। পিসি মেম্বারদের একজন কল ধরে নাই। সামান্তা আপু একবার কল ধরেছিলেন, সামান্তা আপুর সাথে আমার 2-1বার কথা হয়েছে, এছাড়া কেউ কল ধরে নাই। এবং কল না ধরে এরপরে আমাকে আমাদের শৃঙ্খলা কমিটির যে মূল আব্দুল্লাহ আল আমিন কি করলেন, উনি জানাইলেন যে
একটা কমিটি করছি, তারা আপনার সাথে যোগাযোগ করবে। এর 3 দিন পরে কোনো যোগাযোগ কোনো কিছু ছাড়া আমাকে স্থায়ী বহিষ্কার করে দিল। এই হচ্ছে আপনাদের এনসিপি। আচ্ছা, আক্তার হোসেনের কাহিনীতে আসি। প্রথম হচ্ছে আক্তার হোসেন, এই যে আমার এখানে জামাত শিবিরের অনেক ভাইও কমেন্ট করছেন। আক্তার হোসেন সাহসী ছেলে, জুলাই গণঅভ্যুত্থানে তার অনেক অবদান আছে। শুধু জুলাই গণঅভ্যুত্থান না, ফ্যাসিবাদের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে উনি অনেক অবদান রেখেছেন, অনেক সাহসী ভূমিকা রেখেছেন। তার ডাকে আমি অনেকবার নেমেছি, মার খেয়েছি, তাকে বাঁচাতে গিয়ে মার খেয়েছি, অনেক কিছু হয়েছে, এবং বিভিন্ন সময় তাকে আমি সৎ মানুষ হিসাবে জেনে সাপোর্ট করে এসেছি। এই লোকটা জামাত শিবিরের বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, জামাত শিবিরের থেকে ফুল সাপোর্ট নিয়ে, সকল সুবিধা নিয়ে, মজা নিয়ে, জামাত শিবিরকে ইউজ করে তারপরে আবার তোমরা জামাত শিবির বলে অন্য লোকজনকে মাইনাস করবা, নোংরামি করবা। এই ধরনের রাজনীতি থেকে তো বেরোয় আসতে হবে। এই ধরনের মুনাফিকি তো এটা তো আওয়ামী লীগের যুগ না, খুনি হাসিনা পালায় গেছে, এই ধরনের মুনাফিকি আর চলবে না। কিন্তু এই আক্তাররা এরা এই ধরনের মুনাফিকিটাই করেছে। কি জামাত শিবির থেকে ফুল সাপোর্ট নিচ্ছে, ইসলামী লেবাস পইরা সরাসরি এলজিবিকিউ ওই সমকামীদের পক্ষে অবস্থান নিচ্ছে। দেখেন, আপনাদেরকে বলি, কতবার বলছি আমি, সে কি করছে, নিজে আক্তার হোসেন স্টেজে দাঁড়ায়া ওই সমকামী এলজিবিকিউ অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মুনতাসির রহমান তার নাম ঘোষণা করতেছে। দেখেন, শুনেন, আমি শুনাইছি, আপনারা তো এমনি শুনতে চান, আমরা আবার শুনাই। জয়নাল আবেদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, ৭১-এর মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মোহাম্মদ মুনতাসির রহমান, জয়নাল আবেদিন শিশির। এই মুনতাসির রহমান, আমি মুনতাসির মাহমুদ না। এই যে দেখলেন আক্তার হোসেন নিজে ঘোষণা করলো মোহাম্মদ মুনতাসির রহমান নামে একজনের, তাকেও কিন্তু, এটা কিন্তু দুষ্টামির বিষয় না, তাকেও কিন্তু অপমানিত করলো, এবং যখন সমালোচনা হইল তখন তাকে কোনো কিছু ছাড়া তাকে বাদ দিয়ে দিল। আর এদিকে আমার নাম মুনতাসির মাহমুদ, জুলাই গণঅভ্যুত্থানের নেতা মুনতাসির মাহমুদ কি করলো, আমাকে মানুষ সমকামী বলা শুরু করলো। আমি বারবার বললাম যে ভাই, আমি সাধারণ সবাই বললাম, ভাই এটা হাসির বিষয় না। আমাকে যখন এই যে বহিষ্কার করলো, লোকজন নিউজ করতেছে যে সমকামিতার অভিযোগে মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার পরিবার নাই, আমার বন্ধু বান্ধব নাই, মানুষ কি মনে করে, কি রকম আপনি চিন্তা করেন। এরকম পরিস্থিতি, এরকম মানে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। আমি সাধারণ সবাই বলছি, সবার সামনে বলছি, হাসে, এটা হাসার বিষয় না। কেন একবার ক্লিয়ার করা যাইতো না? এদের কতটুকু মানে আন্তরিকতা তো দূরে থাকে, এটা কতটুকু ছোট মন মানসিকতার। তেজগাঁও কলেজে আমাদের উপর ছাত্র দলের লোকজন হামলা করছিল, কিছু 2-1 লোক। আমি সরাসরি ফোন দিলাম, কারণ আমরা তো ফ্যাসিবাদী আমলে, আমরা তো ভাইসে আসি নাই, ওই 24-এর 1 মাসের নেতা না তো। আমরা ফ্যাসিবাদী আমলে 8 বছর টানা সংগ্রাম করছি, খুনি হাসিনাকে খুনি হাসিনা বলছি, ভোট ডাকাতকে সরাসরি ভোট ডাকাত বলছি। কি হয়েছে, ওই আমি রাকিব ভাই, নাসির ভাই, তাদের সাথে আন্দোলন করছি, সরাসরি ফোন দিচ্ছি যে ভাই ছাত্র দলের এই ছেলে এইভাবে হামলা করছে, তারা বহিষ্কার করে দিচ্ছে। আর আমার দল সেটা নিয়ে কোনো বিবৃতি দিতে রাজি না। তারা হিসাব নিকাশ করে, ডাকসুর, এইটা যদি দিই তাহলে তো মনে হয় ডাকসুতে আইরা যাবো, তাহলে মনে ভোট কমে যাবো, এটা যদি করি তাহলে তো আওয়ামী লীগের ওই ভোটটা পাবো না। এই হিসাব নিকাশ করতে করতে ডাকসুতে তারা জিল্লতির জীবন বেছে নিয়েছে। দুঃখজনক, খুবই দুঃখজনক। আমার এইভাবে হামলা হয়েছে, কিন্তু না, ওখানে মিডিয়াকে বলা যাবে না, ওইখানে বিবৃতি দেওয়া যাবে না, তাহলে মুনতাসির ভাই আরেকটু উঠে যাবে। এরকম ভাবে তাদের সব নেতাদেরকে, পটেনশিয়াল যারা নেতা ছিল সবাইকে দমায় রাখছে, কাউকে উঠতে দেয় নাই, কাউকে গ্রো হইতে দেয় নাই, কাউকে তাদের পটেনশিয়াল, তারা যে সুন্দরভাবে কাজ করবে সেই সুযোগটুকু এই দুর্নীতিবাজ নেতারা দেয় নাই। কি হইল, আমি যখন বললাম, এত কিছু বললাম, এতবার বললাম, বারবার সব নেতাকে বললাম, তারা এই সমকামী মুনতাসির রহমান আর এই মুনতাসির মাহমুদ যে এক না, সেটা তারা একটা বিবৃতি দিল না। আমি মাদ্রাসায় পড়ছি, তানজিউল উম্মা ক্যাডেট মাদ্রাসায় পড়ছি, আমি হাফেজ হয়েছি, আমি এই তেজগাঁও কলেজ মসজিদে
খতম তারাবির নামাজ পড়াইছি 12 বছর। আমার পিছনে মানুষ পুরা কোরআন নামাজ পড়ছে, আমাকে বলে সমগামী, এবং সেটার কোনো এক্সপ্লেনেশন, কোনো ব্যাখ্যা এনসিপি কে বারবার বলার পরে দেয় না। কেন, কি এই কাজ কি তারা করতে পারে? এবার বলি আক্তার হোসেনের দুর্নীতি নিয়ে আরো কিছু জিনিস একবারে প্রমাণ সহ বলি। তখন আমি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি। এই সময় জুলাই গণঅভ্যুত্থানের পরে তখন আসিফ নজরুল স্যাররা দায়িত্ব নিছেন। বিভিন্ন জেলায় পিপি বসানো হচ্ছে। পিপি বসানো হচ্ছে আমাদের নরসিংদী জেলার অ্যাডভোকেট শিরিন আপা। ফ্যাসিবাদী আমলে তিনি আমাদের গণ অধিকার পরিষদের সাথে ছিলেন। তার ছেলে যে তমাল, গোলাম রেশাদ তমাল আমাদের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছিলেন। আমি ছিলাম তখন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি, মোল্লা রহমতুল্লাহ ছিল সভাপতি। আমরা নূর থেকে বের হয়ে আসা অংশ। তো পিপি বসাবে, আমরা ডক্টর আসিফ নজরুল স্যারকে আমরা শিরিন আপার নাম রিকমেন্ড করলাম। আক্তারের লোকজন কি করলো, তার একটা পিএস ছিল তখন ঢাকা ইউনিভার্সিটির আরেকটা ছেলে আতিক মুন্সি, সে আক্তাররা শিরিন আপার নাম কেটে দিয়ে সেখানে আরেক মহিলা থেকে টাকা খেয়ে তার নাম দিয়ে দিল। অথচ এই শিরিন আপা ফ্যাসিবাদী আমলে কি পরিমাণ আন্দোলন করছে, কি পরিমাণ সমর্থন দিছে, আক্তারকেও দিছে বলার মতো না, তাকে বাদ দিয়ে দিল। তার ছেলে শিরিন আপার ছেলের তমাল ওই নরসিংদীতে ছাত্রলীগকে মোকাবেলা করতে গিয়ে যুবলীগের হামলায় তার মাথা ফেটে গিয়ে তার মাথার মানে একবার ছিদ্র হয়ে গেছে। তাকে সে বাঁচবে কি বাঁচবে না, লাইফ সাপোর্টে ছিল, এরকম অবস্থা, বাঁচবে কি বাঁচবে না আমরা এরকম সন্দিহান ছিলাম। তাকে চায়না, থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে হয়েছে। এরকম একটা নির্যাতিত ফ্যামিলি ভালো করে আক্তার চিনে, আক্তার নরসিংদীতে গিয়ে তার বাসায় উঠছে, সে তার নাম কেটে দিছে। কারণ ওই যে 50 লাখ টাকা পাবে আরেকজন থেকে, টাকা খেয়ে আরেকজনের নাম দিছে। আমি এই যে আপনি দেখেন না ইদানিং আমজনতার দলে তারেক রহমান, তার সাথে আমার অনেক রাজনৈতিক মত বিরোধ হইতে পারে, সে বিএনপির পক্ষে অন্যভাবে দালালি করে, সেজন্য আমি তার বিরুদ্ধে বলি। এবং সে বলে যে আওয়ামী লীগ নাকি জামাত শিবিরের চেয়ে 1000 গুণ ভালো, এই ধরনের অন্যায় কথা বলে দেখি, আমি তার বিরোধিতা করি। কিন্তু এই তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের নেতা, জুলাই গণ অভ্যুত্থানের মূল নেতাদের মধ্যে এই আমজনতা দলের তারেক রহমান একজন, যে ভয় পায় নাই, রাজপথে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, সাহসের সাথে যুদ্ধ করেছে। আপনারা দেখেছেন সবাই। তার সাথে আমার যত মত বিরোধ থাকুক, তার যে স্বীকৃতি, তার যে অবদান, সেটাকে অবশ্যই আমি সম্মান করি। এই তারেক রহমান এই আমজনতা দলের এখন যতই পচে যাক, অনেকে হায়া দিচ্ছেন হয়তো, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তার অসামান্য অবদান আছে। এই তারেক রহমান শুধু জুলাই গণ অভ্যুত্থান না, পুরো ফ্যাসিবাদী আমলে এই যে তরুণদের রাজনীতি, তার পিছনে তার অনেক অবদান আছে। অনেক ভালো সংগঠক ছিলেন, ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একাই সংগ্রাম করেছেন, অনেক সংগ্রাম করেছেন। এই তারেক রহমান ভাই সাক্ষী। তিনিও বলেছিলেন, আমরা তখন প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে, আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আরো কমপক্ষে 10 জন সাক্ষী আছে। এটা কত টাকা আক্তার নিছে, কিভাবে 50 লাখ টাকা চাইছে। সে বলে যে পিপি বানাইতে হলে 50 লাখ টাকা লাগবে। এরপরে সে পাঠাইছে তার ওই পিএস আতিক মুন্সিকে, সে শিরিন আপাকে, ও আচ্ছা যেটা বলি, আক্তার তো আরেকজনের থেকে টাকা খেয়ে অলরেডি শিরিন আপার নাম কাইটা দিস। শিরিন আপার নাম কেটে দেওয়ার পরে আমরা তারেক ভাই, আতা ভাই সহ আমরা আসিফ নজরুলের কাছে গিয়ে বলছি যে এটা একটা, উনি একজন নির্যাতিত মানুষ, ভিকটিম, এবং এই যে প্রমাণ, আপনিও তারে চিনেন, তার ছেলে এভাবে ভিকটিম, সরকারি কোনো টাকা পয়সা নেয় নাই, এই মানুষটা আইনজীবী এবং তার সেই যোগ্যতা আছে, তাকে জাস্ট একটু সম্মানিত করেন। আসিফ নজরুলকে এভাবে বলানোর পরে একদিন না, এটার জন্য সচিবালয়ে আমাদের 3 দিন যেতে হয়েছে। আসিফ নজরুলকে আমি নিজে গেছি, তার পিএস কে বলছি, আসিফ নজরুলকে সরাসরি গিয়ে বসে, শেষ পর্যন্ত পাই না পরে গিয়ে বসে বলছি। এরপরে আসিফ নজরুল যেহেতু জানে, উনি শিরিন আপাকে পিপি দিছে। এই দেখেন কত রকম বাটপারেরা, আক্তার নিজে তার নাম কেটে দিছে, যেই আসিফ নজরুল তাকে পিপি বানায় দিল, সেই সাথে সাথে ফোন, ভাই আপু, এই আপা 50 লাখ টাকা লাগবে, আপনার পিপি বানায় দিছি, হয়ে গেছে, কাজ হয়ে গেছে, 50 লাখ টাকা দেন। কি রকম মুনাফিক। শিরিন আপা খুশি হয়ে, ওই তার পিএস আতিক মুন্সি আসছে টাকা নিতে, খুশি হয়ে শিরিন আপার গাড়িতে বসে 1 লাখ টাকা দিয়ে দিস, খুশি হয়ে 1 লাখ টাকা দিয়ে দিস। এটা সাক্ষী আছে, এনসিপি নেতারা সাক্ষী আছে, আতাউল্লাহ ভাই সাক্ষী আছে, সাইফুল্লাহ হায়দার ভাই সাক্ষী আছে, তারা এটা চাক্ষুষ সাক্ষী। 1 লাখ টাকা
শিরিন আপা খুশি হয়ে ওই আক্তারের পিএস আতিক মুন্সিকে দিয়ে দিছে। সে রাগে ফেটে পড়ছে, আরে পিপি আমরা বানাই, পিপি আরো নামও কেটে দিতে পারবো, আরো পিপি বসে দেবেন, 1 লাখ টাকা দেন, 50 লাখ টাকা দিতে হবে। পিপি হতে হলে 50 লাখ টাকার কমে হবে না। আমরা যেমন নাম দিতে পারি, নাম কাইটা দিতে পারি। এই ধরনের অন্যায় কথা বলছে আমার সামনে, আমি নিজের কানে শুনছি। আমি এই জন্য এই বাটপারদের কল রেকর্ডের জন্য আমি করি। আমি বলছিলাম যে তমালকে বলছিলাম, শিনাপার ছেলে, যে রেকর্ড করো, প্রমাণ রাখো, কিন্তু ওই সময় কোনো কারণে হয় না। আমরা একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম, এর মধ্যে এই ঘটনা, প্রমাণ রাখেন। এই জন্য এর বাটপারদের প্রমাণ রাখতে হয়। তারপরে প্রমাণ আসছে, যথেষ্ট প্রমাণ আসছে। সে পরে কি করলো, যখন মানে 1 লাখ টাকা নিল, 1 লাখ টাকা ঘুষ নিয়ে, এবার সে বলতেছে আতিক মুন্সি কি দৌর্দণ্ড প্রতাপ, 50 লাখ টাকা লাগবে। শিরিন আপা আক্তারকে কল দিল, আক্তার ভাইকে কল দিয়ে বললো যে কি ব্যাপার, আমার কাছ থেকে এরকম টাকা চাচ্ছে, কি বিষয় কি? আক্তার কি বলছে জানেন, আতিক মুন্সির কথাই আমার কথা, সে যেটা বলতেছে, যেভাবে বলতেছে সেভাবে করেন। এগুলো মিথ্যা বানানো কথা না, আরো প্রমাণ দিচ্ছি, পাবেন আপনারা। সে বানানো কথা না, বলে যে আতিক মুন্সির কথাই আমার কথা, আপনি সে যেটা বলতেছে সেভাবে করেন। এরপরে সে বলতেছে আতিক মুন্সি যে 50 লাখ টাকা না দিলে পিপি নাম যেভাবে ঢুকছে, নাম আমরা কাটাই দিতে পারি, আপনি পিপি থাকতে পারবেন না। এই ধরনের অন্যায় কাজ সে করেছে। এরপরে যখন আমজনতা দলের তারেক রহমান ভাই এটা কিছুদিন আগে ফাঁস করছে, আক্তার যখন নিউ ইয়র্কে গেল তখন ফাঁস করছে, তখন এই আক্তার স্বীকার তো করে না, এই আক্তার আবার কল দিস শিরিন আপারে, তখন কল দিস, কল দিয়ে তাকে ফোর্স করছে, বাধ্য করছে। শিরিন আপারে কিন্তু আবার অব্যাহতি দিস, অন্য কারণে অব্যাহতি দিস, অব্যাহতি দিয়ে ফোর্স করছে, ভাই আপনাকে তো আপনার দলে নিব, কিন্তু আপনি এখন একটা লাইভ করে বলেন যে না না এরকম কোনো কিছু হয় নাই, আপনার কাছে কোনো টাকা পয়সা আক্তার চায় নাই। শিরিন আপা বলছে কেন, আমি মিথ্যা কথা কেন বলবো? তারেক ভাই, আবার তারেক ভাইকে কত ছোট করে কথা বলছি, কিরকম ছোট লোক। তারেক ভাইয়ের সাথে আমার কত বিরোধ হয়েছে, আমি কখনো তাকে অসম্মান করে কথা বলছি? আমি তার আম তারেক বলছি, দই তারেক বলছি? আরে ভাই, সে নিজের কষ্ট করে দুর্নীতি না করে টাকা কামায়, এই শালা আক্তার ফোন দিয়ে কি কয়, শিরিন আপারে বলতেছে ওই দই তারেকের লগে আপনি কি করতেছেন, দই তারেক মিলে আমার বিরুদ্ধে কেন লিখতেছেন? শিরিন আপা কি দই তারেক কি, কই যে দই তারেক আম তারেক। চিন্তা করেন কিরকম ছোট লোক। এই তারেকের টাকায় চলতো এই আক্তাররা, এই আক্তার আসিফরা তারেকের টাকায়ও চলছে, অস্বীকার করতে পারবে না। এই অকৃতজ্ঞ, এই অকৃতজ্ঞতার জন্যই আল্লাহ তাদেরকে ধ্বংস করবে। আক্তার বলতেছে দই তারেক আম তারেক, তারেক ভাই দই বিক্রি করতো ওই সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় পলাশির মোড়ে। এই মানুষের সাথে আমার যত বিরোধ থাকুক, সে সব সময় সৎভাবে চেষ্টা করছে। তো দই তারেক আম তারেক তার সাথে মিলেমিশে কেন করতেছেন? শিরিন আপা বলে কই না, আমার সাথে তো তার যোগাযোগই নাই। তখন বলে যে না, আপনি এখনই এটা করেন, একটা লাইভে যান, লাইভে গিয়ে বলেন যে আক্তার হোসেন এরকম কোনো টাকা পয়সা চায়নি। শিরিন আপা সরাসরি অস্বীকার করছে, না আমি এটা করতে পারবো না, আমি মিথ্যা কথা কেন বলবো, আমি চুপ থাকতে পারবো, কিন্তু আমি তো মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না যে না আক্তার হোসেন এটা করে নাই। আপনি তো টাকা চাইছেন, আপনি আতিক মুন্সির কথা বলছেন, 50 লাখ টাকা চাইছেন, ঘুষ চাইছেন, আবার নাম কাটাইয়া দিবে বলছেন, হুমকি দিচ্ছেন, 1 লাখ টাকা নিছেন, এগুলো সব প্রমাণ আছে। আমি এটা করতে পারবো না, এবং এগুলো সব সাক্ষী আছে, মুনতাসির আরো অনেকে সাক্ষী ছিল। পরে আমি তখন আহ্বায়ক নাহিদ ইসলামের রুমে বসা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের রুমে বসা রূপেন ট্রেড সেন্টারে, আমার সাথে লুৎফুর ভাই ছিলেন, সম্ভবত সাইফ মুস্তাফিজ ভাই ছিলেন, আরো 2-1 ছিলেন। আক্তার আমারে কল দিস লাউড স্পিকারে, ভাই মুনতাসির ভাই এখানে কি হইতেছে, আমার নামে এগুলো ছড়াইতেছে। আমি বললাম যে ভাই আমি তো জানি না, আমি আসলেই জানতাম না, কারণ তারেক ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগই নাই। তারেক ভাই এটা তার জায়গা থেকে ফাঁস করছে, আমি আমার তারেক ভাইয়ের সাথে, আমি বলি যে আমার সাথে কোনো যোগাযোগ নাই। কয় না আপনি এগুলো কি করতেছেন, আমি কি করলাম, এই ঘটনা তো সত্যি ঘটাইছেন, আপনি এটা সরি বলেন, তার কাছে মাফ চান, শিরিন আপার কাছে মাফ চান, যে ঠিক আছে 50 লাখ টাকা মাফ ভুলেছে, এটা মাফ চান। আপনি মাফ না চেয়ে আপনি আবার তারে লাইভ করার জন্য ফোর্স করতেছেন, আমারে দোষ দিচ্ছেন, আমারে বলতেছেন, আমি নিজের সাথে চাক্ষুষ সাক্ষী, আমি কেন মিথ্যা কথা বলবো? তাহলে দেখেন এই যে আক্তাররা, এই পিপি তো একটা নরসিংদী জেলার কথা বললাম, আরো কত জেলায় জানি না আসিফ নজরুল স্যার তারে কতটুকু সুযোগ দিছে, কত জেলায় সে এরকম পিপি বসাইছে, আর কত মানে কোটি টাকা সে এখান থেকে লুটপাট করছে, সেটা বিচার বিবেচনা আপনার কাছে রাখলাম। এবং আমি যে কথা বলতেছি প্রতিটা কথার স্পষ্ট প্রমাণ আছে। এই যে বললাম গে ইস্যু, সমকামী ইস্যু, আমার মানহানি হয়েছে, আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি মামলা করব। এই যে পিপি বানানোর জন্য টাকা নিছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, অবশ্যই মামলা হতে হবে। আপনারা যদি আমার সাথে এগ্রি থাকেন, আপনারা বলেন আমার মামলা করা উচিত কি উচিত না, জুলাইকে বিক্রি করে দেওয়া এই গাদ্দারদের বিরুদ্ধে আমার অবস্থান নেওয়া উচিত কিনা। আমার মনে হয় লাইফটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, আমি জানি না আর কন্টিনিউ করা উচিত হবে কিনা।
আপনারা চাইলে আরো আরো আমি বলতে পারবো, কিন্তু সবকিছু বলতে চাই না। যেমন আজকে আমাকে যারা এনসিপি নেতারা, এতদিন কোনো খবর নেই, আজকে যারা আমাকে কল দিয়েছে, তারা কি কি দুর্নীতি করছে সেই দুর্নীতির প্রমাণ কল রেকর্ড আমার কাছে আছে। আমি ধীরে ধীরে প্রকাশ করবো, একদিনে কতটুকু করব। দেখেন, আপনারা আমাকে বলেন যে এতদিন কেন বলেন নাই, আবার প্রকাশ করলে বলেন কেন করতেছেন, দলের ক্ষতি কেন করতেছেন। ভাই, দলের শৃঙ্খলা কমিটিতে নিয়ম মেনে কত হাজার বার যে আমি অভিযোগ জানাইছি, কতবার চেষ্টা করেছি, তারা কোনো কিছু শুনে নেই। তাদের কাছে দল কোনো বিষয় না, জুলাই কোনো বিষয় না, তাদের কাছে হচ্ছে তাদের বাটপাড়িটাই বিষয়। এই যে অনেকে বলছেন মামলা করা উচিত, তাহলে অবশ্যই মামলা তো করতে হবে। এই যে যারা খারাপ কমেন্ট করতেছেন, কি বুঝে খারাপ কমেন্ট করতেছেন আমাকে বুঝাইয়া বলেন। একটা যৌক্তিক কোশ্চেন বলেন যে হ্যাঁ মুন্তাসির ভাই, আপনি এই জিনিসটা ভুল বলছেন, এই জিনিসটা অন্যায় কথা বলছেন। এই ধরনের অন্যায় কাজ তারা করতেছে, জুলাই বিক্রি করে দিয়ে তারা এই ধরনের অন্যায় কাজ করছে। আমি তো কোনো জায়গায় কোনো অন্যায় কাজের জন্য যাইনি। 1 টাকা দুর্নীতি, 1 টাকা অন্যায় আমি করিনি। অনেক সুযোগ ছিল, মানুষের উপকার করছি, নিজের শ্রমের টাকা দিয়ে, নিজের ইনকাম করা সৎ টাকা দিয়ে, ব্যবসার টাকা দিয়ে আমি সংগঠন চালাইছি। তারা কি করছে? দুর্নীতির হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, সব প্রমাণ বের হয়ে আসবে। এটা ডিজিটাল যুগ। উপদেষ্টা মাহফুজ আলম, জিল্লতের জীবন উপহার দিতে চাও তুমি মানুষে, উপদেষ্টা মাহফুজ আলম থেকে শুরু করে যেসব দুর্নীতিবাজ আছে স্পষ্টভাবে বলে দিই, এটা ডিজিটাল যুগ, এটা জেনজি যুগ। আওয়ামী লীগকে তারাইছে আর তোমারে ছাড়াই দেবে এরকম কোনো সুযোগ নাই, তোমারেও এরা ছাড়বে না। তুমি যদি ওই তুরস্কে বাসা বানায় থাকো, দুবাইতে বানায় থাকো, আর চায়নায় তোমার ভাইরে দিয়ে সম্পত্তি পাঠাইতে থাকো, আর যারেই যা কইরা থাকো, এই জেনজি প্রজন্ম ছাড়বে না। মনে করো না বিএনপির সাথে নেগোসিয়েশন করে এমপি মন্ত্রী হয়ে যাবা, আর না পারলে মাস্টার্সের কথা বইলা বিদেশ যায় পালায়া যাবা। ক্ষমতা থেকে নামো, সকাল বিকাল পিটাবে মানুষ। আমরা পিটাবো না, আমরাই প্রোটেক্ট করব। কিন্তু যাদের সাথে দুর্নীতি করছো, জুলাইকে যে বিক্রি করে দিছো, ওই শহীদদের পরিবার এসে পিটাবে, ওই আহতরা এসে পিটাবে যে গাদ্দারি তোমরা বাংলাদেশের মানুষের সাথে করছো। একটু যদি অনুশোচনা থাকে, মাফ চেয়ে, নিঃশর্তভাবে মাফ চেয়ে নেমে যাও। এবং উপদেষ্টারা কেন নির্বাচন করবে? উপদেষ্টারা অ্যাবসলিউট পাওয়ারে ছিল, সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করে ওসি ডিসি সবকিছু বসাইছে। কোন ভিত্তিতে উপদেষ্টারা এই নির্বাচন করতে চায়? অবশ্যই কোনো উপদেষ্টার নির্বাচন করার কোনো সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ নাই। তারা যদি নির্বাচন করতে চায় 5 বছর জনগণের জন্য কাজ করে তারপরে নির্বাচন করবে, এটাই হওয়া উচিত। যাই হোক, লাইফটা অনেক বড় হয়েছে, তার এখনো অনেক মানুষ দেখছেন। তারপর আমি বিদায় নিতে চাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি যদি সম্ভব হয় কিছু প্রশ্ন নিব, নাহলে আপাতত আমি আজকে শেষ করব। কিন্তু এই যে একজন লিখছেন, আপনি মনে হয় ধোয়া তুলসী পাতা হুজুর। হ্যাঁ ভাই, আমি আমার সততার উপর 100% দৃঢ়তা দিয়ে আমি বলতে পারি, আমি আল্লাহর উপর সেই ভরসা করে বলতে পারি যে আমি মুনতাসির দুর্নীতি করি নাই। যদি দুর্নীতি করতাম, ডিজিটাল যুগ, তারা উপদেষ্টা, তাদের কাছে ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা, তাদের প্রত্যেকটা কল রেকর্ড করতে পারে, তাদের কাছে সব কিছু আছে। আমি যদি দুর্নীতি বিন্দু মাত্র করতাম, এই সৎ সাহস নিয়ে দাঁড়াতে পারতাম না। দুর্নীতি করার দরকার নেই তো। আওয়ামী লীগ আমরা বৈধভাবে অনেক বঞ্চিত হয়েছি। আমার জন্ম ঢাকা শহরে, আমরা ফ্যামিলি পারিবারিক ভাবে, আমার ফ্যামিলি, এগুলো বলতে চাই না, এগুলো লিখছি, আমি অনেক কিছু লিখছি। আমার আব্বু আম্মু দুজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। আমার আব্বু এই এলাকায় রাজনীতি করে নির্যাতিত হয়ে অনেক বেশি সাফার করেছেন, অনেক বেশি। এখন আব্বু অসুস্থ, জেলে গিয়েছেন, এই আন্দোলনের সময় লাইফ সাপোর্টে ছিলেন। আমার ফ্যামিলির অনেক ত্যাগ আছে। আমার বোনরাও লজ্জা পায়, এই রাজনীতি করে দেশের মানুষের জন্য কথা বলে এই একবার আমার সমকামী বানায়, একবার বহিষ্কার করে, এই ধরনের অন্যায়গুলো সহ্য করেও টিকে আছি, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই জুলাই গণঅভ্যুত্থান আমরা করেছি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা হার মানবো না। সুতরাং এই ধরনের অন্যায় কথাগুলো বললেন না। আমি একটা পয়সাও দুর্নীতি করি নাই, দুর্নীতি করার দরকার নাই। আমার বৈধ ব্যবসা ছিল, আমি সারা জীবন গরু বিক্রি করছি, আমি আম বিক্রি করছি, আমি মধু বিক্রি করছি, আমি রাজশাহীতে গেছি ঢাকা শহর ছাইরা, না ঘুমাইয়া রোদের মধ্যে পুরে পুরে আমি ব্যবসা করছি, আমি টাকা পয়সা ইনকাম করছি, বৈধভাবে করছি। আমি স্টুডেন্ট কনসালটেন্সি দিছি, বাইরে আরো লোক পাঠানোর চেষ্টা করছি। এই রাজনীতির কারণে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার ইনশাল্লাহ শুরু করবো, এবং এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ। আমি স্যাটিসফাইড। এর কিসেন্টে চাকরি নিছিলাম, বৈধভাবে নিছিলাম। সো আল্লাহ ভরসা, আমি আল্লাহর উপর ভরসা রাখি।
আমি শেষে এই কথাই বলবো যে যদি সৎ, এই যে আমাকে মানুষ বলে যে ভাই সততা দিয়ে রাজনীতি হয় না, দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না, আমি এটাকে ভুল প্রমাণিত করতে চাই। আপনারা যদি, জনগণ যদি আমার সাথে থাকেন, তাহলে আমি এই জিনিসটাকে ভুল প্রমাণিত করতে চাই যে সততা দিয়েও রাজনীতি হয়। সততা এবং দুর্নীতি ছাড়া মানুষের ভালোবাসা নিয়ে, জনগণকে নিয়ে রাজনীতি হয়। জুলাইকে আমাদের টিকিয়ে রাখতে হবে ভাই। এই জুলাই মানে কি দেখেন, আমি আওয়ামী লীগের লোকজনকেও বলছি, যারা আওয়ামী লীগের নিরীহ সমর্থক ছিল, শুধুমাত্র আওয়ামী লীগ করতো, কিন্তু কোনো মানুষের উপর নির্যাতন করে নাই, খুন করে নাই, ধর্ষণ করে নাই, কারো সম্পত্তি দখল করে নাই, তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে যে দল হিসাবে আওয়ামী লীগ অন্যায় করছে, মানুষের ভোটাধিকার হরণ করছে, তারপর গণহত্যা চালাইছে খুনি হাসিনা, এই ধরনের ভুল অনুশোচনা, এই ভুলটা থেকে অনুশোচনা যদি তাদের আসে এবং বাংলাদেশের জনগণের কাছে যদি তারা ক্ষমা যায়, যদি বাংলাদেশের জনগণের কাছে তারা নিঃশর্তভাবে তাদের ভুলের জন্য ক্ষমা চায় এবং তারা যদি কোনো অপরাধের সাথে জড়িত না থাকে, তাহলে হয়তো বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করে দিতেও পারে। এবং তাদের উপরেও যাতে নির্যাতন না হয় ওই আওয়ামী লীগের স্টাইলে, আমরা উদার হতে চাই, তাদের উপরেও যাতে কেউ মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ বানিয়ে নির্যাতন করতে না পারে, তাদের উপরে যাতে নিষ্পেষণ করতে না পারে, মামলা বাণিজ্য করতে না পারে, সেটার জন্য আমরা তাদের পাশেও দাঁড়াতে চাই। কারণ আমরা তো সকল ধর্মের, সকল মতের, সকল রাজনৈতিক দলের, যত মত বিরোধ থাকুক, পাহাড়ি, বাঙালি, মারমা, হ্যাঁ, চাকমা, সকল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য নিরাপদ বাংলাদেশ চাই। এটাই আমাদের স্পিরিট। জুলাই তো এটাই, জুলাইকে ধ্বংস করে দিয়েছে তারা। সুতরাং আমি বলবো যে আপনারা যারা লাইভটি দেখেছেন কষ্ট করে শেয়ার করে দিবেন, যারা শেষে যুক্ত হয়েছেন তারা প্রথম থেকে দেখবেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা আমার পাশে দাঁড়ান, এবং আমার সিকিউরিটি ইস্যু আছে, আমার বাসার নিচে পর্যন্ত এই লোকজন যারা উপদেষ্টা ভাড়া করছে লোকজন, তারা এখানে আসে। আমি তেজগাঁও থানায় জিডি করছি, আমার বাসায় এসে আমার কথা জিজ্ঞেস করছে আমার বাসার নিচে এসে, এবং সেগুলো সিসিটিভি ফুটেজ আছে, প্রমাণ আছে। আমি যখন কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে যেদিন গিয়েছিলাম, সেই সময় আমাকে লোকজন ফলো করেছে বাইক নিয়ে, সেগুলো সিসিটিভি ফুটেজ আছে। আমি বলবো যে আমার যেহেতু আমি একটা বড় শক্তির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে লেগেছি। আমি সেই 12ই অক্টোবর ঘোষণা দিয়েছিলাম যে আমি মুনতাসির মাহমুদ এই জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। জুলাইয়ের গাদ্দার যদি এনসিপির হয়, বিএনপির হয়, জামাতের হয়, যেই গাদ্দার হবে তার বিরুদ্ধে আমি অবস্থান নিলাম, আমি বিদ্রোহ ঘোষণা করলাম। সেজন্য আমি বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, জনগণের ভালোবাসা যদি থাকে, এই ঢাকা 12, ফার্মগেট, তেজগাঁও, হাতিরঝিল, শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল, এই এলাকা থেকে ইনশাল্লাহ আমি নির্বাচন করব, জাতীয় নির্বাচন করব, এবং প্রতিটা মানুষের বাসায় বাসায় গিয়ে তাদের দুঃখ কষ্টে তাদের পাশে থাকব। যদি মানুষ আমাকে সমর্থন করে, আমাকে ভালোবাসা দেয়, ইনশাল্লাহ আমি আপনাদের সমর্থন নিয়ে আল্লাহর উপর ভরসা করে নির্বাচন করব, এবং ইনশাল্লাহ আমি সংসদে যাব এবং আপনাদের কথাই বলবো। সত্য কথা বলার জন্য যে কোনো দল থাকতে হবে এমন কোনো কথা নাই। আমি ইনশাল্লাহ জুলাইকে টিকিয়ে রাখার জন্য যা যা করা লাগে করব। শহীদদের পরিবার, আরো অনেক কষ্টের কথা আছে, এগুলো আমি আসলে বলে শেষ করতে পারবো না। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এই ঢাকা 12, ফার্মগেট, তেজগাঁও এলাকায় ইনশাল্লাহ আমি আগেই ঘোষণা দিয়েছি, এখানে যদি আসিফ মাহমুদ নির্বাচন করে, যেই নির্বাচন করুক, আমি এই আসন থেকে জনগণের প্রতিনিধি হিসাবে ইনশাল্লাহ নির্বাচন করব। আপনাদের সহযোগিতা চাই। আমার যদি কোনো ভুল থাকে আমাকে বিনীতভাবে জানাবেন, আমাকে সংশোধন করে দিবেন। আমি আমার ভুল বুঝে নিতে রাজি আছি, আমি সংশোধন করতে রাজি আছি, আমি নিজের ভুল শুধরাতে রাজি আছি। মানুষ মাত্রই ভুল। আমি ভুল শুধরে নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, পরামর্শ নিয়ে, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে চাই, এবং এই দেশের মানুষের জন্য, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমি জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে স্পিরিট, সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, সকল ধর্মের যে আমার বিরোধী মত, যে আমার সাথে দ্বিমত করবে, তার মতামতটা দেওয়ার অধিকার, তার ভোটাধিকার, তার নিরাপত্তার অধিকার, সে যাতে নিরাপদে মুনতাসির ভাইকে গালি দিতে পারে। গালি বলতে গালি বুঝাচ্ছি না, গালি বলতে সে যাতে মুনতাসির ভাই অন্যায় করলে, ভুল করলে, যাতে নিরাপদে তার বাসায় বসে থেকে মুনতাসির ভাইয়ের বিরুদ্ধে বলতে পারে, মুনতাসির ভাইয়ের বিরুদ্ধে মত প্রকাশ করতে পারে, সেটার জন্য নিরাপদ যেই সুযোগ দরকার সেটা আমরা করে দিতে চাই। সেটাই হচ্ছে জুলাইয়ের স্পিড। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ভুল হলে আমাকে পরামর্শ দিবেন। এবং আমি আবারও ঘোষণা দিচ্ছি, এই জুলাইয়ের যে গাদ্দার, যারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে,
যারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে, যারা শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে, তাদের বিরুদ্ধে আমি মুনতাসির মাহমুদ একা হলেও লড়াই করে যাব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। লাইভটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখন যুক্ত হলেন তারা শুরু থেকে দেখে নেবেন। আমি সবাইকে আবারও অনুরোধ করছি, আমি এত কাহিনীর মধ্যে, যেহেতু উপদেষ্টা নিজেই তথ্য উপদেষ্টা, সে কিন্তু ওই সময় আমি যখন তার বিরুদ্ধে বলেছিলাম আমার ভিডিও নামিয়ে দিয়েছিল, আমার ফেসবুকে অনেক রিপোর্ট করেছে, আমার আইডিটা খেয়ে ফেলার অনেক চেষ্টা করেছে, আমার আইডি ভেরিফাইড দেখি খেতে পারে নাই, নষ্ট করতে পারে নাই। আপনারা দয়া করে আমার আইডিটা শেয়ার করবেন, এই লাইভটা শেয়ার করবেন, মানুষকে জানাবেন, আমার পক্ষে লিখবেন, আমার কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন। তো আমি যে সত্যের পক্ষে দাঁড়াইছি, বাংলাদেশের পক্ষে দাঁড়াইছি, এটা মানুষকে জানিয়ে দিবেন। এটা মানুষের জানা দরকার, মানুষকে জানিয়ে দিবেন, এবং মানুষ যাতে সত্যটা জেনে সত্যের পক্ষে অবস্থান নিতে পারে। এনসিপি, তৃণমূল থেকে শুরু করে বহু মানুষ অভিযোগ আর অভিযোগ, মামলা বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো হীন অন্যায় নাই তারা বাংলাদেশের মানুষের সাথে করে নাই। কিন্তু এটা কি এনসিপি করেছে? এনসিপি দল হিসেবে করেছে না। এনসিপির যারা তৃণমূল আছে তারা নিজেরাই অবহেলিত, তারা নিজেরা মার খাচ্ছে, তাদের পক্ষে দল দাঁড়াচ্ছে না। এনসিপির অল্প কিছু দুর্নীতিবাজ নেতা আর ওই ছাত্র উপদেষ্টারা দুর্নীতি করে সব কিছু ধ্বংস করে ফেলেছে। জুলাইকেও ধ্বংস করেছে, এনসিপিকেও ধ্বংস করেছে, আর জামাত শিবিরকে জিল্লতির জীবন উপহার দিতে গিয়ে নিজেরা জিল্লতির জীবন এখন বরণ করে নিয়েছে, উপভোগ করছে। খুবই দুঃখজনক বিষয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতাদের এইরকম অধপতন আমরা আশা করি নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আবারও সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ ছাড়া আমি আর কারো উপর ভরসা করি না। আমি কিরকম মানসিক কষ্ট, আমি কিরকম মানে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এগুলো আমি বুঝাইতে পারবো না। যেমন এনসিপির গান, এনসিপি যে শাপলাকলি নিয়ে একটা গান ছেড়েছে, আমি এই গানটা দেখে কান্না করে দিছি, আমার চোখ দিয়ে পানি পড়ছে যে কি সুন্দর গান। আমি শেয়ার করছিলাম, আমার আইডিতে পাবেন। যদি দলটা এরকম হইতো, যদি দলটা এরকম সত্যিকার অর্থে দুর্নীতি মুক্ত এরকম সুন্দর একটা দল হইতো, এনসিপি সেটা হয় নাই। দুঃখজনক, এনসিপি সেটা হয় নাই। শেয়ার করেছিলাম, আমার এত কষ্ট লাগছে, এত দুঃখ আমি পাইছি। আপনারা আমার জন্য দোয়া করেন, আবারও দোয়া চাচ্ছি। ভিডিওটা শেয়ার করেন। আমি যেহেতু অন্যায়ের পক্ষে দাঁড়াইছি, আমার জন্য অনেক সিকিউরিটি রিস্ক আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। ইভেন আমি মিডিয়ার সাপোর্ট পাই নাই, আমি টক শোতে যেতে চেয়েছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এনসিপির যে কোনো নেতা এখন টক শোতে সবচেয়ে ভালো পারফরমেন্স যার, ওই যে সারোয়ার তুষার হোক, সাইফ মুস্তাফিজ হোক, অথবা যেই হোক, আমাকে ফেস করার সৎ সাহস তাদের নাই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যারা টক শো করেন, যারা মিডিয়ার আছেন, তারা আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদের সাথে কথা বলতে আগ্রহী। আমি যে কোনো সত্যের জন্য, বাংলাদেশের স্বার্থে আমি যে কাউকে ফেস করতে রাজি। আপনারা যদি আমাকে টক শোতে নেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি সকল প্রমাণ সহ সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং দেশের স্বার্থে এটা দরকার, এটা এনসিপির বিরুদ্ধে না। এনসিপি কেও এই দুর্নীতিবাজ এবং এই অন্যায়কারী, এই মাইনাস রাজনীতি করা, এই জুলাই বিক্রি করে দেওয়া গাদ্দারদের হাত থেকে এনসিপি কে রক্ষা করতে হবে, অবশ্যই রক্ষা করতে হবে, নাহলে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেছে অলরেডি, আর কিচ্ছু নাই। বিএনপির সাথে নেগোসিয়েশন করে ওই দয়ার কয়টা পোস্ট কেন ভাই? বিএনপির ওই যে ঢাকা 10-এ আছে অসীম ভাই, কেন সে স্যাক্রিফাইস করবে? তার স্যাক্রিফাইস নাই। উত্তরাতে আছে জাহাঙ্গীর ভাই, কেন সে এত বছর রাজনীতি করে, কেন সে ত্যাগ করবে? ফেয়ার ভাবে জিতো, কেন তোমার জন্য ছেড়ে দিতে হবে? এত বছর রাজনীতি করছে, এত বছর নির্যাতিত হয়েছে, তোমার জন্য দল, তোমার জন্য আসন ছেড়ে দিবে? তোমার কি স্বতন্ত্র পলিটিক্স, স্বতন্ত্র কি রাজনীতি থাকতেছে? সারা জীবন বিএনপির পক্ষে বলে, বড় বড় লেকচার দিয়ে চাঁদাবাজ বলে, এখন সেই চাঁদাবাজদের সাথে বসতেছো, চাঁদাবাজদের সাথে সিট মন্ত্রিত্ব ভাগাভাগি করতেছো, আর মানুষের কাছে ছেড়ে দিছো নমিনেশন। 1000 নমিনেশন নাকি অলরেডি ফর্ম বিক্রি হয়ে গেছে, 1 কোটি টাকার বেশি অলরেডি উঠে গেছে। কি ধরনের ভীষণ প্রতারণা, কি ধরনের প্রতারণা, কোন লেভেলের প্রতারণা এই তৃণমূলের সাথে, এনসিপির সাথে। তৃণমূলের দোষটা কি? এনসিপির যারা সহযোদ্ধা, তারা কি পরিমাণ কষ্ট করে দলকে টিকায় রাখছে, আমি এটা অবশ্যই বলতে পারি। এই তেজগাঁও, শিল্পাঞ্চল, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সব জায়গায় এনসিপির তৃণমূলের নেতা কর্মীরা তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে, নিজেদের টাকা পয়সা দিয়ে খরচ করে দলটাকে টিকিয়ে রাখছে। আর ওই দুর্নীতিবাজ নেতারা আইসা ওই টাকার গরমে আরেকজনকে বসায় দেয়, ওই ত্যাগীদেরকে মাইনাস করে দেয়, ওদেরকে বসায় দেয়। এই ধরনের অন্যায় কাজগুলো করতেছে। তবে আমি বলবো এনসিপিরও যারা আছেন, ওভারঅল যারা আছেন, সবাইকেই বলবো যে আপনারা হতাশ হবেন না। বাংলাদেশের রাজনৈতিক কালচারটা
অবশ্যই অনেক নোংরা, অনেক খারাপ, কিন্তু আপনারা যদি হাল ছেড়ে দেন তাহলে ছেড়ে দিলেন, আর কোনো লাভ নেই। আর আপনারা যদি হালটা ধরে রাখেন, আপনারা যদি এই নোংরামির সাথে পরাজিত না হয়ে আপনারা যদি একটু সৎ সাহস রেখে টিকে থাকেন এবং নিজেদের মধ্যে আমাদের মতো যারা আছে, উসমান হাদি আছে, সে তার মতো করে চেষ্টা করতেছে, জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক সাদিক কেউ আছে, সে শিবির করুক, কোনো সমস্যা নেই। জুলাইকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আমাদের এক থাকতে হবে। সেই জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক সাদিক কেউম, তারপরে হচ্ছে এই যে শরীফ ওসমান হাদি, তারপর আরো যারা আছে সবার নাম এখন মনে পড়ছে না, অনেকে এনসিপি থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে। ওই যে বাংলাদেশে যারা গেছেন, জুনায়েদ ভাই কি চমৎকার একজন মানুষ ছিলেন, তাকেও মিথ্যা অপবাদ দিয়ে দল থেকে বের করে দেওয়া হলো। তারা শিবিরের রাজনীতি করে না, করলে তো শিবির এখন তাদেরকে সাপোর্ট দিত। আমি নিজে নাহিদ ইসলামের বাসায় গিয়ে বলেছিলাম যে ভাই এভাবে জুনায়েদ ভাইদেরকে বের করে দিয়েন না, তাদেরকে রাখেন। সে আমার কথা শুনেনি। আমি জুনায়েদ ভাইয়ের কোন একটা পোস্টে কমেন্ট করছি যে জুনায়েদ ভাইরা পদের জন্য এনসিপি ছাড়ে নাই, তারা নীতির কারণে ছাড়ছে। এই নাহিদ ইসলাম আমাকে নিজে বলে কি আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আমি 5ই আগস্ট একটা পোস্ট দিছি, 2 লাইনের পোস্ট, যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জুলাই গণ অভ্যুত্থানে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই। 2 লাইন। আল্লাহর কসম, নাহিদ ইসলাম তার রুমে বসে আমাকে বলতেছে আপনি দলের প্রতি লয়াল না, আপনি জামাত শিবিরে চলে যান। অথচ আমি দলের জন্য নাহিদ ইসলামের চেয়েও বেশি কাটছি। সারা দিন, দিন রাত, এই গত 1 বছর দিন থেকে রাত 24 ঘন্টা। আমি রাতে বাসায় ঢুকছি 4টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, ফজরের সময় ঢুকে 3-4 ঘন্টা ঘুমায় আবার রেড ক্রিসেন্টে গেছি, চাকরি করছি, আবার একটু পরে বেরোয় আবার সাংগঠনিক কাজ করছি। সারাদিন এইভাবে কাজ করছি। আমাকে দলের আহ্বায়ক বলে আপনি তো দলের প্রতি লয়াল না। কেন লয়াল না? আপনি তাদেরকে একটু ক্রেডিট দিয়ে দিচ্ছেন। কিরে ভাই, আমি ক্রেডিট দিব না? জুলাই গণ অভ্যুত্থানে আমি এনসিপি করছি, আমি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি ছিলাম। ওই সময় যে তৎকালীন সভাপতি ছিলেন ছাত্র শিবিরের মঞ্জুরুল ইসলাম ভাই, আমি সম্মানের সাথে তাকে স্মরণ করি। সেই মঞ্জুরুল ইসলাম ভাই, জাহিদ ভাই, সাদ্দাম ভাই, সিবগা ভাই, তাদের সাথে আমরা বসে আন্দোলন সংগ্রামে প্ল্যান করেছি। এটা জুলাইতে না, জুন মাসে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে, এই ফার্ম গেটেই আমি তাদের সাথে বসেছিলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে শিবিরের সাথে বসেছিলাম, কারণ আমাদের এই তরুণ প্রজন্মের আশাই ছিল কিভাবে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামাতে হবে। ছাত্র শিবির আমাদেরকে সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে। 1 টাকাও নি নেই ছাত্র শিবির অথবা কারো থেকে 1 টাকাও নিনি। টাকা নিছে কি? কারা? ওই নাহিদ, আসিফ, মাহফুজরা নিয়ে আবার তারা তাদের বিরুদ্ধে লাগছে। আমি মুনতাসির শিবির থেকে 1 টাকাও নি নেই, কিন্তু আমরা তাদের সাথে বসেছি, আন্দোলন সংগ্রামে প্ল্যান করেছি, তারা পরামর্শ দিয়েছে। আমাদের সংগঠন থেকে, ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা চেষ্টা করেছি। আমাদের শুধু আমাদের পার্ট না, রেজা কিবরিয়া পার্ট না, ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নূরের পার্ট, সেই নাজমুল থেকে শুরু করে জানা আছে। আমার সাথে মতবিরোধ, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। এই ছাত্র অধিকার পরিষদ এবং এই গণ অধিকার পরিষদের জুলাই এই গণ অভ্যুত্থানে যে অবদান আছে, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তাদের অবদান সবচেয়ে বেশি। খুলনা থেকে শুরু করে আমি যে আমার অংশই, আমি কতগুলা জেলায় লিড দিছি, খুলনা, ময়মনসিংহ, ফেনী, নোয়াখালী, এবং তাদের অংশ থেকেও তারা কত জায়গায় লিড দিছে। এই ছাত্র অধিকার পরিষদের 2 অংশ, এই যে সজল মনে হয় লাইভ দেখতেছে, সবচেয়ে নির্যাতিত একটা ছেলেদের মধ্যে এই সজল একজন। তাকে কারাগারে নেওয়া হয়েছিল, সে গুম ছিল, এবং জুলাই গণ অভ্যুত্থানে এই তারেক ভাইয়ের সাথে তাকে নিয়ে নির্যাতন করা হয়েছে, কারেন্ট শর্ট দেওয়া হয়েছে। সেই সজলের দিকে কি দেখছে? জুলাই গণ অভ্যুত্থানের নেতা বলেন, উপদেষ্টা হয়েছেন, অ্যাবসলিউট পাওয়ার ছিল, অ্যাবসলিউট করাপ্টেড লোক। তোরা কাদের, কোন শহীদদের বাসায় দেখছিস, কোন ইয়া করছিস? এই জুলাইয়ের স্থানীয় শহীদ আসিফ বলছে ঢাকা 12 থেকে ইলেকশন করবে। জুলাইয়ের স্থানীয় শহীদ, এই এলাকায় যে শহীদ হয়েছে জাহিদ হাসান নাম, তার ছোট ভাই থেকে শুরু করে, শহীদের ছোট ভাই থেকে শুরু করে, সে চাকরি পাইলো কি পাইলো না, তার বাবা মা, সবকিছু খোঁজ খবর আমি রাখছি। সে এনসিপির উপর বিরক্ত, এই উপদেষ্টাদের উপর বিরক্ত, সময় দেয় না এরা। আমি তাদেরকে বুঝায় রাখছি যে না, নাহিদ ভাইরা ব্যস্ত, আসিফরা ব্যস্ত, মাহফুজরা ব্যস্ত, রাগ হইয়েন না। আমি তাদেরকে বুঝিয়ে রাখছি। আর ওরা এখন আইসা নির্বাচনের সময় শোডাউন দিয়া এই সময় কবর জিয়ারত করে 1.5 বছর খবর নাই, এখন ওনারা নেগোসিয়েশন করে এমপি হবে।